সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি, আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্বৃত্তের হাতে জিম্মে আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে টিম এশিয়ান ইনকোয়ারি। সে তো অপকর্মের কোনো শেষ নেই। নামে বেনামে বহু কিছু করছে, তাইলে তার টাকার উৎস ভাই বোন আত্মীয় স্বজন এমনকি কাজের বুয়া পর্যন্ত সে চাকরিতে দিচ্ছে। এসএসসি পাস করছি যশোর বোর্ড থেকে, আমরা তো লেখাপড়া করে চাকরি। পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এই প্রতিষ্ঠানে চাকরিজীবীদের করতে হয় না নিয়মিত অফিস, ইচ্ছে মতো দিতে পারেন চাকরি, তাতেও নেই কোনো বাধা ধরা নিয়ম। স্থায়ী ঠিকানাকে তুড়ি মেরে বদলে ফেলা যায় জন্ম তারিখ, এমনকি ঠিকানাও। ঠিকানাবিহীন ব্যক্তিও চাকরি করতে পারেন এই প্রতিষ্ঠানে, যদি থাকে মামা খালুর জোর। এই প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি নিয়ে আজকের এশিয়ান ইনকোয়ারি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি বাংলাদেশ সরকারের একটি সংস্থা। সংস্থাটি দেশের বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ এবং দেশে অধিকাংশ বিদ্যুৎ পরিচালনার জন্য নিয়োজিত। প্রতিষ্ঠানটি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বিদ্যুৎ বিভাগের অধীনে রয়েছে। এসএসসি পাস করছি যশোর বোর্ড থেকে, সেখানে এই সার্টিফিকেট আছে। শহীদ জাকুয়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্টোলো টাইপিস্ট, আবার স্বঘোষিত সিপিএ নেতাও তিনি। 2017 সালে সংগঠন বিরোধী কার্যক্রমের জন্য সংগঠন থেকে বহিষ্কৃত হন, যদিও তিনি নিজেকে শ্রমিক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সংগঠনের নেতৃবৃন্দ আপত্তি জানালে শ্রম অধিদপ্তর তার দাবিকে প্রত্যাখ্যান করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদ ব্যবহার না করতে নির্দেশনা প্রদান করে। তার এই অপকর্ম দেখে 2017 সালে যে কমিটি হয়েছে, সেই কমিটি তার কোনো নাম নাই এবং সংগঠন পরিপন্থী কাজের জন্য তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তো যেখানে তাকে বহিষ্কার করা হয়েছে, তার সদস্য পদ নেয় বিদ্যুৎ শ্রমিক লীগের, সে কি করে নিজেকে সাধারণ সম্পাদক দাবি করার কোনো সুযোগ নাই। আমাদের সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে আইনি যত প্রকার ভূমিকা রাখার দরকার আমরা তা রাখবো। তার ওই কার্যকলাপের উপর ভিত্তি করে পরে সভাপতি হিসাবে এবং সাধারণ সম্পাদক দুইজনে মিললা আমাদের চাপে তারা বহিষ্কার করা হয়েছে দল থেকে। সে তো অপকর্মের কোনো শেষ নেই। এখন সে লেখে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আসলে সে ওই 1902-এর কেউ না। তিনি বর্তমানে আওয়ামী লীগ নেতা হলেও অভিযোগ রয়েছে তিনি ভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সুপারিশে আওয়ামী লীগ অন্তর্ভুক্ত হন। ডাকুয়ার উৎপত্তিটা হলো তার চাকরির শুরু বিএনপির হাত ধরে। বিএনপি নুর হোসেন সিকদার আমাদের এক কর্মচারী দপ্তরের পরিচালক ছিলেন, ওনার হাত ধরে উনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরিতে যোগদান করেন। আমি ব্যাটো দিছি এবং বাধা দিছি যে বিএনপির লোক আমাদের সংগঠনে আনা যাবে না। তো উনি আমার একটা কথা বলছে যে উপরের চাপ আছে, সে এখন থেকে আওয়ামী লীগ করবে। 2009 সালে আমাদের কমিটি গঠন করা হয়, সেই কমিটিতে সে জয়েন্ট সেক্রেটারি হয়। তখনকার শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ সাহেব এবং শ্রম প্রতিমন্ত্রী আমাদের নেত্রী মনোজন সুফিয়ানের সরাসরি হস্তক্ষেপে, যে আমাদের দুইটা পার্ট ছিলেন, সেক্রেটারির একটা অংশ, প্রেসিডেন্টের একটা অংশ, দুইটাকে একত্র করার পরে তাকে এখানে জয়েন্ট সেক্রেটারি হিসেবে রাখে। তা আমার জানার মধ্যে সে আগে কমিউনিস্ট করত, তারও আগে তারপরে সে বিএনপি করত। আশফাক সাহেব একজন ছিল ইঞ্জিনিয়ার, সার্ভিস ইঞ্জিনিয়ার মেবি। তার পরবর্তীতে উনি হঠাৎ করেই ওই বিএনপি মাইন্ডেড কিছু লোক নিয়ে উনি হচ্ছে একটা স্বঘোষিত যেটাকে বলে সংগঠন করতে চাইছে। অভিযোগ রয়েছে 12 লক্ষ টাকার বিনিময়ে 2009 সালে তিনি দলের অন্তর্ভুক্তি এবং সংগঠনে পদ লাভ করেন। তার লোক নাই, জন নাই, কিছুই নাই, অথচ সে পদ পেয়ে লিছে। জানলাম যে 12 লাখ টাকা খরচ করে পদ পেয়ে লিছে। কাকে দিছে এটা তো আর জানি না, কিন্তু সে 12 লাখ টাকা দিয়া পদ কিনে নিয়ে আসছে। ওপেন বলছে সে কিনে নিয়ে আসছে। এই অন্তর্ভুক্তির উদ্দেশ্য ছিল শ্রমিকদের স্বার্থ রক্ষায় যাতে সবাই একজোট হয়ে কাজ করতে পারে, কিন্তু আদতে কিছুই হয়নি, বরং আরো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। যখন আমাদের মধ্যে এটা জানাজানি হয়, তখন আমরা বুঝতে পারলাম যে সেই সংগঠনের ভালো চায় না। তো আজকে যদি আমি দায়িত্ব পাইয়া যদি
দায়িত্বের অবহেলা করি, আজকে জননেত্রী শেখ হাসিনার পথে বাধা সৃষ্টি হই, তাহলে আমার এই নেতৃত্বের প্রয়োজন নেই। রয়েছে দুর্নীতি দমন কমিশনে অবৈধ সম্পদ অর্জন সহ নিয়োগ বাণিজ্যের অভিযোগ। কিন্তু সে চাকরিও করে না, সরকারি সকল সুবিধাগুলো নেয়, যে কয় টাকা বেতন পায়। রাজধানী ঢাকার আমুলিয়া মৌজায় রয়েছে দুটি প্লট, যার একটির পরিমাণ 6 কাঠা, অপরটি 8 কাঠা জায়গার উপরে একটি বাড়ি। তা তিনি ক্রয় করেছেন 80 লক্ষ টাকায়। যদিও এই বাড়িটি তিনি 31 লক্ষ টাকা দেখিয়ে রেজিস্ট্রি করেছেন। এছাড়াও মেলাদিয়া ত্রিমোহনী ব্রিজের পাশেই রয়েছে আরো 2 কাঠার একটি প্লট। মাদারটাকে এখানে ওই অঞ্চলে নাকি 2টা প্লট আছে, তার গাজীপুরে একটা প্লট আছে, তার এলাকাতে 50 বিঘার একটা প্লট আছে, যেটা আপনার তার রিটার্নের মধ্যে সাবমিট করা আছে ফাইলে। এইভাবে নামে বেনামে বহু কিছু করছে, তাহলে তার টাকার উৎস কি? একজন শ্রমিক নেতা এত টাকা পায় করতে? গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটের পাশেই রয়েছে 5% জমিতে একটি বাড়ি, রয়েছে নিজস্ব প্রাইভেট কার, যার নম্বর ঢাকা মেট্রো গ 193001। টঙ্গিতেই একটাই তো না? টঙ্গিতে একটা যেমন এই 4টা যেমন আমার জানা মতো আর কি আছে। এগুলো আবার আমি একটু দৌড়াদৌড়ি করছিলাম বেচার জন্য, কাজ কাম করার জন্য, মিউটেশন করার জন্য, যার জন্য এগুলো একটু চিনি। এগুলো তো সব ওনার নিজের নামে না? হ্যাঁ, এগুলো আমার নিজের নাম। গাজীপুরে কটা আছে ওনার প্রপার্টি? গাজীপুরে একটাই। এছাড়াও শহীদ জাকুয়ার বিরুদ্ধে সবুজবাগ থানায় জমি দখলের অভিযোগ পাওয়া যায়। শহীদ জাকুয়ার আয়কর নথিতে উল্লেখিত বর্ণনা মতে বরিশালে রয়েছে 50 বিঘা জমি, বরিশালেরই চরবদনায় রয়েছে আরো 33% জমি, নগদ 54 লক্ষ টাকা। শহীদ জাকুয়ার প্রাপ্ত ভাতা সরকারি করমুক্ত না হওয়া সত্ত্বেও করমুক্ত হিসেবে দাবি করেন। অভিযোগ রয়েছে বয়স কমানোর জন্য অফিসের সার্ভিস বুক হারানোর নাটক করেন তিনি, যদিও সার্ভিস বুক অফিসের প্রশাসনিক বিভাগে থাকার কথা। এটা নিয়েও আমাদের বোর্ডে একটা তদন্ত চলতেছে। সে বোর্ডকে জবাব দিছে বরিশাল থেকে আনতে নদীগতে তার সার্ভিস বুক হারিয়ে গেছে। সার্ভিস বুক যে হারানো গেছে সেইটাকে আবার পুনর্গঠন করা হয়েছে। সার্ভিস বুক এটা কতদিনে? সার্ভিস বুকের জন্ম তারিখের প্রশ্ন নিয়ে যে কথা বলে, আমরা তো লেখাপড়া করিয়া চাকরি নিছি, মেট্রিক পাস সার্টিফিকেটই জন্ম তারিখ ঠিক করা থাকে। ওখানে কত তারিখ আমার জন্ম তারিখ সেটা মেট্রিক পাস সার্টিফিকেটই আছে। দর্শক, স্টোনোটাইপিস্ট একজন 3য় শ্রেণীর কর্মচারী। তার সারা জীবনের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা এক জায়গায় করলেও এত সম্পদ হওয়ার কথা নয়। যাচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। সাধারণ চাকরি প্রার্থীদের কাছে সরকারি চাকরি সোনার হরিণ হলেও অবলীলায় চাকরি দেওয়া যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে। আর সুপারিশকারী যদি হন শ্রমিক নেতা, তাহলে তো কোনো কথাই নেই। নিজ পরিবারের 10 জনের অধিক লোককে চাকরি দিয়েছেন এই সিবিএ নেতা। তালিকায় রয়েছেন ভাই, বোন, ভগ্নিপতি, ভাগ্নি সহ আরো অনেকে। 2014 সালে 1720 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তিতেই কপাল খুলে যায় পেশা উন্নয়ন ও প্রশিক্ষণ পরিদপ্তরের স্টোনোটাইপিস্ট শহীদ জাকুয়ার। নিয়োগ বাণিজ্য যেটা হচ্ছে, যখন 1846 জনের একটা নিয়োগ হয়েছিল আমাদের হেল্পার, তখনও আমরা চাকরিতে নতুন। তো উনি মোটামুটি ভালোই নিয়োগ বাণিজ্য করছে। এর মধ্যে নিজের আত্মীয় স্বজনও কিছু আছে, আর টাকা পয়সা নিয়ে যেটা করে নর্মালি ওরকমভাবেও করছে। এখন সবাইকে তো আর আমরা চিনি না, যাদেরকে করছে করছে। এটা মোটামুটি আপনি পৃথিবীতে যাকে জিজ্ঞাসা করবেন জানতে পারবেন সে করছে। সংগঠনের নেতৃবৃন্দের কথায় বোঝা যায় 100-রও অধিক লোককে চাকরি দিয়েছেন তিনি। তার আয়ের উৎস সম্পর্কে পুরোপুরি বেখবর সংগঠন এবং প্রশাসন। যে নিয়োগগুলো হয়, আমার মনে হয় যে তার 100-র উপরে শুধু এই যে ঠিকানা পরিবর্তন করে চাকরি দেওয়া হয়। একটা লোক যে কয় টাকা বেতন পায়। ওয়াহিদুল ইসলাম শহীদ জাকুয়ার আপন ভাই, যার স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে ঢাকার গেন্ডারিয়া, পোস্টিং ভোলায়। তার এবং শহীদ জাকুয়ার বয়সের পার্থক্য 18 বছর। মকসিদুর রহমান, তিনিও শহীদ জাকুয়ার আপন ভাই, যার স্থায়ী ঠিকানা বাকিরগঞ্জ, বরিশাল। জন্ম তারিখ 1/7/1987।
হেলিনা রোনা শহীদ চাকওয়ার আপন বোন, জন্ম তারিখ 1/5/1988। তার ভাই মকসিদুর রহমান এবং তার বয়সের পার্থক্য মাত্র 10 মাস। মহসিন খান শহীদ চাকওয়ার ভগ্নিপতি। নুপুর আক্তার শহীদ চাকওয়ার ভাইয়ের বউ, জন্ম তারিখ 25/3/1986। শবনম ছবি শহীদ চাকওয়ার ভাগ্নি, জন্ম তারিখ 1/1/1991। তার স্থায়ী ঠিকানা বরিশাল, কিন্তু দেখানো হয়েছে মৌলভীবাজার। বয়স ওভার হয়ে গেছে, বয়স হয় না এমন ঘটনা তার আছে। ঠিকানা ভুয়া ঠিকানা, বাড়ি হইছে বরিশাল জেলা বাউফলের ভিতরে, ঠিকানা দিছে সিলেটের। তাও বিএনপি রাখলে তার বাসার ঠিকানা দিয়েছে, চাকরি দিছে তার আত্মীয় স্বজনের। 10 দিন 15 দিন যাইয়া কোন অফিসে একটু দেয়, গুরন দেয়, দেখা দেয় ফেস হাজিরা খাতার সিগনেচার এখন তার ভাই আর হাজবেন্ড সিগনেচার করে, ওই বোন বাগদিনটা। সাব্বির হোসেন পিতা রমজান আলী, তিনিও সাহায্যকারী হিসেবে নিয়োগ পেয়েছেন, কিন্তু তার ঠিকানা জায়গা শুরু রয়েছে রাজশাহী। এছাড়াও শ্যালিকা পরিচয়ে অনেককেই চাকরি দিয়েছেন পেশা উন্নয়ন ও প্রশিক্ষণ পরিদপ্তরের স্টেনোটাইপিস্ট শহীদ চাকওয়ার। শালি আছে বেশ কয়জন চট্টগ্রামে, এখন কি এটা নিজের শালি না ফাতান্ন শালি তা তো জানেন। খুলনায় আছে, ঘোড়াশালে আছে, তার চাকরি দেওয়া অনেক লোক আছে, কিন্তু এখন এরপরও করতেছে। তার কারণ হচ্ছে জাতীয় শ্রমিক লীগে যাওয়ার পরও শ্রমিক লীগটাও 3-4 ভাগ হয়ে গেছে। এটা মোটামুটি আপনি পৃথিবীতে যাকে জিজ্ঞাসা করবেন জানতে পারবেন সে করছে। এটা কি ওপেন সিক্রেট? এটা ওপেন সিক্রেট, সবাই জানে। আপনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যারা জিজ্ঞাসা করবেন সেই জানেন। নির্দিষ্ট কোটা আছে, মানে অমুক কর্মকর্তা এতজনকে নিয়োগ দিতে পারবে এরকম কোনো কোটা আছে কি? আসলে বিষয়টা ওরকম না, এটা হচ্ছে আপনার সম্পর্কের উপর ডিপেন্ড করে। এখন কিছু সম্পর্ক আপনি ভার্বাল সম্পর্ক থাকে, কিছু হচ্ছে ফাইন্যান্সিয়াল সম্পর্ক থাকে। হ্যাঁ, যে যেভাবে কাজে লাগায় করতে পারছে এইভাবেই করছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন এটা বোর্ডের সিদ্ধান্ত, কিন্তু প্রশ্ন হচ্ছে বোর্ড শুধু বেছে বেছে ওনার পরিবারের লোকদেরকেই কেন চাকরি দিচ্ছে? চাকরি দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তারা নিয়ম অনুযায়ী চাকরি যত রকমের প্রক্রিয়া আছে প্রক্রিয়া সমাধান করে চাকরি দিছে। একজন কর্মচারী কি চাকরি দেওয়ার ক্ষমতা রাখে না? যে এগুলি অভিযোগের হলে ভুয়া অবান্ত। যে সার্টিফিকেট দিয়ে তিনি চাকরি নিয়েছেন, দেখা যায় সে সার্টিফিকেটটি একাধিকবার অ্যাটাস্টেড করা এবং একই ফটোকপি যশোর শিক্ষা বোর্ড থেকে ভেরিফাইড করা হয়েছে। এসএসসি পাস করছি যশোর বোর্ড থেকে, মেট্রিক পাস সার্টিফিকেটই জন্ম তারিখ ঠিক করা থাকে, ওখানে কত তারিখ আমার জন্ম তারিখ সেটা মেট্রিক পাস সার্টিফিকেটই আছে। দর্শক, দেখার এখনো অনেক বাকি, একটু অপেক্ষা করুন, ফিরছে একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, থানার বড়বাবু যদি হয় আত্মীয়, তাহলে পুরো থানাই আমাদের। এটি প্রবাদ বচন হিসেবে প্রচলিত থাকলেও শহীদ চাকওয়ার বেলায় একেবারেই মিলে যায়। একই অফিসে নিয়োগ দেওয়া হয়েছে আপন ভাই বোন ভাগ্নিদেরকে, যার ফলে সেখানেও রয়েছে ক্ষমতার দাপট। নিয়মিত অফিস না করেও নিচ্ছেন সরকারি ভাতা, দম্ভ ও ক্ষমতার জোর বজায় রেখেছেন তাদের আধিপত্য, যার ফলে অনেকটাই কোণঠাসা এই প্রতিষ্ঠানের সাধারণ কর্মচারীরা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উনি চাকরি দিচ্ছে অগণিত, কোনো নাই, তার ফ্যামিলি কোনো বংশের লোক বাদ নাই, সবাইকে দিচ্ছে। ইভেন অন্য মানুষের থেকেও টাকা খাইয়া বহু লোকের চাকরি দিচ্ছে এবং দিতে পারে না, টাকা খাইছে, এরকম রিপোর্ট আছে ওনার ব্যাপারে। বলা পাওয়ার প্ল্যান্টে ভাই আছে, বোন আছে, বাগ্নি আছে, ভগ্নিপতি আছে, আর বরিশাল গ্যাস টারবাইনে আছে ওনার ভাই, তার কাজে বুয়া। এই ক্ষমতার দাপট দেখায় এদের প্রমোশন দিছে পাম্প অ্যাটেন্ডেন্ট। এখন তারা ওই ঘরে শুয়ে থাকে, ঘরে বসে থাকে আর ঘুম যায়, আর তার ওই ভাই বা ওই তার হাজবেন্ড ফেরা ওই পাম্প চালায়, এতে হাজার হাজার টাকা সরকারের ডাবলটি মানে ওভারটাইম বিল পাস করে খায়। এদিকে নুপুর আক্তার সহ আরো 11 জনকে বদলি করা হয় বিদ্যুৎ কেন্দ্র থেকে। সকলের রিলিজ হয়ে গেছে, শুধু নুপুর আক্তার ছাড়া। কোন এক অদৃশ্য ক্ষমতা বলে তিনি থেকে গেছেন আগের কর্মস্থলে। নুপুর আক্তারের কি ট্রান্সফার অর্ডার হয়েছে আপনার এখান থেকে? হ্যাঁ, নুপুর আক্তারের একটা ট্রান্সফার অর্ডার হয়েছিল। উনি কি ট্রান্সফারের পরে কি ওইখানে জয়েন করছেন না আপাতত আপনার এখানেই আছেন? আপাতত আমার এখানেই আছে। আচ্ছা, এটা না হওয়ার কারণ কি? উনি মানে পরবর্তী কর্মস্থলে না যাওয়ার কোনো কারণ আছে? না যাওয়ার কারণ বলতে আমি রিলিজ করি নাই। আমি রিলিজ না করার কারণ হচ্ছে ঢাকা আমাদের যে উপরে অফিস থেকে বলছে তাকে আপাতত রিলিজ না করার জন্য। আচ্ছা, অর্ডারটা তো আপনি পেয়েছেন হাতে,
হ্যাঁ, অর্ডারটা আমি পেয়েছিলাম। এটা কতদিন আগে? ওরকম আপনি যেটা বলছেন 5-6 মাস আগে হবে। উপরের অফিস থেকে কি কোনো পেপার দিয়েছে যে তাকে আপাতত আপনার কাছে রেখে দেন? না, পেপার নেই। মৌখিক নির্দেশের হ্যাঁ, ভিত্তিতে আপনি রেখে দিয়েছেন, তাই তো? পদানুযায়ী শহীদ জাফর তৃতীয় শ্রেণীর কর্মচারী, তারপরও অফিসে রয়েছে নিজস্ব কক্ষ, যেখানে বসে তিনি তার শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উনি কি করছে আমি এটাই বুঝি না, উনি কি করছে? উনি তো দেখি যে আসে, কতগুলো লোক নিয়ে বসে, কথাবার্তা বলে টলে চলে যায়। সরকারের বিধিমালা অনুযায়ী তিনি আলাদা কক্ষ পেতে পারেন কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে। এগুলি তো শিশু সুলভ কথাবার্তা। একটা রুম পেতে পারি, এটা রুমকে এখন তো সব অফিসে ডেকোরেশন করছে, একটা ছোট্ট রুম এখানে বসে। কিন্তু প্রশিক্ষণ ও পেশার মান উন্নয়নের পরিচালক জানান তিনি আলাদা অফিস কক্ষ পেতে পারেন না। এ বিষয়ে অভিযোগও করেছেন তিনি। আমি দেইনি, মানে কি বলবো, এখানে আলাদা তার একটা রুম, আমার রুমের সংকুলান হচ্ছে না, তারপরে তার একটা আলাদা রুম। আমি তো সবকিছু ব্যাপারে আমি কথা বলতে পারি না। কয়েকবারই আমি এটা নিয়ে আলাপ করছি, কিন্তু পদক্ষেপ আমি স্যারদের সাথে জানাইছি। এখন আসলে একজন একটা সুযোগ দিয়ে গেলে সেটা করাটা অনেক কঠিন একটা ব্যাপার। নিয়মিত অফিস না করেও প্রশিক্ষণ পরিদপ্তর থেকে 30% হারে বাড়তি ভাতাও যাচ্ছে তার পকেটে। হিসেব অনুযায়ী শুধুমাত্র 2015 থেকে 2023 সাল পর্যন্ত 18,38,000 টাকারও বেশি তিনি গ্রহণ করেছেন অফিস না করে। এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের থেকে অভিযোগ করা হয় পিডিবি চেয়ারম্যানের কাছে, কিন্তু তাতেও মেলেনি কোনো সুফল। এ ব্যাপারে অফিসের সাধারণ কর্মচারীরাও অনেকটা বিরক্ত তার উপর। ইভিএন নামে পর এরা তো পুরোই আমার দৃষ্টিতে হারাম ইনকাম। হারাম না দেখি তোমার হচ্ছে চাকরি, তোমার দায়িত্ব তুমি না পালন করে তোমার মতো তুমি ভুলে দানিস করো, কি হবে? এটা তো আমার বেতন নেই, ওভারটাইম নেই। অফিস করে না কোনোদিন, সারাদিন এই পড়ে থাকে ওই পার্টি অফিসে দিক সেদিক, আর হচ্ছে বিভিন্ন দান্দাপাতি নিয়ে। আর অফিসে হচ্ছে অফিসের যত ফেসিলিটিস আছে, একটা অফিসে যতটুকু ফেসিলিটিস আছে সবগুলো। যদিও এই অভিযোগ তিনি অস্বীকার করে বলেন তিনি অফিস না করলে ছুটি নেন। হাজিরা খাতা আছে, আমার এখানে আমার কন্ট্রোলিং কর্মকর্তা আছে, সেই জন্য আমি অফিসের নিয়ম মানিয়া আমি প্রথম অফিস করি, তারপর হইলে অফিসের বাইরে আমি কাজ করি। আমি কোথাও ট্যুরে গেলেও কোনো সাংগঠনিক কাজে গেলে আমি অফিস থেকে ছুটি নিয়ে তারপর যাই। কাজেই আমি নিয়ম বহির্ভূত ভাবে কোনো কাজ করি। এর কয়েকদিন আগে 20 মার্চ এশিয়ান ইনকোয়ারি টিম তার অফিসে উপস্থিত হয়েছিল, কিন্তু সেদিনও তিনি ছিলেন অনুপস্থিত। হাজিরা খাতা দেখে অনুপস্থিত করার কথা বলেন পরিচালক জাকিয়া নাজনীন পান্না। আজকে এটা নেই, সবার দিন আছে, আজকে আসেনি, আসলে আসে। পরবর্তীতে 20 মার্চ হাজিরা খাতায় দেখা যায় তার উপস্থিতি। 21 মার্চ কাটিয়েছেন সিএল ছুটি। 20 মার্চ তার অবস্থান ছিল চট্টগ্রাম। জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের আপনাদের এই চট্টগ্রাম অঞ্চল সহ সারা বাংলাদেশেই তার একটি পরিচিতি রয়েছে। প্রশ্ন হচ্ছে উপস্থিত না হয়ে কিভাবে তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করলেন, অথচ তিনি অফিসে আসেননি। এ ব্যাপারে অবগত হয়ে ইনকোয়ারি টিমের সামনে অনুপস্থিত হবার কথা বলেন খোদ পরিচালক জাকিয়া নাজনীন পান্না। দেখেন, এই যে দেখলেও বুঝবেন যে তাকে একদম অ্যাকশন করে রেখে রেখে সবগুলো আমি ছুটি নেওয়াইছি। আসলে তাকে আমার কোনো কাজে লাগে না। এগুলো অথরিটি কেন রাখছে আমিও ঠিক জানি না। অভিযোগ রয়েছে প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালকের ছত্রছায়ায় এই অপকর্মগুলো করে যাচ্ছেন শহীদ জাকোয়া। শেষ পর্যন্ত এই কর্মকর্তার সাফের মাধ্যমে তা আরো পরিষ্কার হয়ে যায়। আমি তারে প্রচন্ড প্রেসারে রাখি, সেই বলে যে মানে এত প্রেসারে রাখেন, আমার তো কেউ এত প্রেসারে করে রাখেনি। কথা বলে আপনার ভেঙে দেবে, ওকে অত খারাপ না, খারাপ তো কি। সমস্ত অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তাকে অব্যাহতি দিয়েছেন। এই চিঠি তিনি আমাদের হাতে ধরিয়ে দেন এবং সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেন। তাই ওটা করেন না, তাই করলেই তো এমনি পাইতেছে। আমার বিরুদ্ধে কোনো কিছু না পায় ওটাকে পরিসমাপ্ত ঘোষণা করছে, যেটা আমার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানাই দিয়েছে দুদক, আমাদের মন্ত্রণালয়, সচিব মহোদয় পর্যন্ত জানাই দিয়েছে। আমি তো কাগজ আপনাকে দিলাম। এবারে কথা বলতে চাই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সাথে, কিন্তু অনেক চেষ্টার পরও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যোগাযোগ করা হয় তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের পরিচালকের সাথে। তিনি জানান তিনি ক্যামেরায় কথা বলতে পারবেন না, যোগাযোগ করতে বলেন জনসংযোগ কর্মকর্তার সাথে। আমি আপনার সাথে কোনো বক্তব্য দিতে পারি না। আপনাকে বক্তব্য দেওয়ার জন্য জনসংযোগ পরিদপ্তর মানে একটা দপ্তর আছে, হ্যাঁ, আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। জনসংযোগ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান উপরের নির্দেশ আছে, তিনি ক্যামেরায় কথা বলতে পারবেন না। একটা সাক্ষাৎকারের জন্য আসতে চাই। পিডিবির কর্মকর্তার বিরুদ্ধে কেন লেগেছে? আপনাদের পিডিবি থেকে তার বিরুদ্ধে তদন্ত চলমান আছে। সাক্ষাৎকার দেওয়ার উপরে আমাদের বিধিনিষেধ আছে।
তো এখন কি সাক্ষাৎকার দেওয়া যাবে না? না, সাক্ষাৎকার দেওয়া যাবে না। পিডিবির তৃতীয় শ্রেণীর কর্মচারী শহীদ জাফর সম্পদের পাহাড় শিরোনামে খবর বের হয় একটি পত্রিকায়, তারপরও নির্বিকার সংশ্লিষ্ট দপ্তরগুলো। পিডিবি অত্যন্ত আস্থার সাথে সেবা দিয়ে আসছে। কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তি। আপনার মতো আমরাও আশাবাদী খুব শীঘ্রই দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। দর্শক, এত দুর্নীতি আর অনিয়ম নিয়ে কি ভাবছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আর এর থেকে উত্তরণের পথই বা কি? জানতে চাই, জানাতে চাই। সুরক্ষাতে যে ঘটনা দিয়ে আলোচনা হচ্ছে, যে প্রতিনিধিত্ব যেটা তার কেন্দ্রবিন্দু জালিয়াত বিশ্ব, তার পক্ষে এখানে একটা দুদকের চিঠি দেখানো হয়তো মানে ফেক হতে পারে বা হতে পারে। কাজে সেই বিষয়টি নিয়ে বক্তব্য রাখছে। আমি মনে করি যেটা জরুরি তথ্য নেওয়া দরকার যে সত্যিকারের অর্থে এই চিঠিটা দুদক ইস্যু করা হয়েছে কিনা, কারণ এখন হাতে এই ধরনের জালিয়াতিগুলো নিয়োগ সম্ভব হয় না। কাজে এটা হচ্ছে যে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এর মাধ্যমে যে নিয়োগ বাণিজ্য হয়েছে এর মাধ্যমে খুবই পরিষ্কারভাবে যেটা হয়েছে যে অবৈধ অর্থের লেনদেন হয়েছে। এটা তো এক ধরনের সিবিআই নেতার কাছে পুরো প্রতিষ্ঠান জিম্মি দশা একটা চিত্র দেখতে পাচ্ছি। সিবিআইটা একটা এক ধরনের একটা মানে সিন্ডিকেটের রূপান্তর হয়েছে। আর এই যারা এই ক্ষমতার প্রভাব করছে তাদেরকে ছিনিয়ে যেতে পারে যাতে করে ইনফরমেশন প্রকাশ হচ্ছে। দর্শক, বিদায় নিচ্ছি। তবে বিদায় নেবার আগে আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। সুস্পষ্ট তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। খোদা হাফেজ।